আলোচনা করব আমরা চার্জ নিয়ে। আচ্ছা, চার্জ কী নিয়ে আলোচনা করব? চার্জ। চার্জ মানে বাংলায় আমরা বলি যাকে আমরা বলি আধান। আচ্ছা, আধান কি? আসলে আধানকে তুমি সৃষ্টিও করতে পারবে না, ধ্বংসও করতে পারবে না। তাহলে এই আধান এলো কোত্থেকে? আমি বললাম যে চার্জ বা আধানকে তুমি সৃষ্টিও করতে পারবে না, ধ্বংসও করতে পারবে না। তাহলে এই আধান এলো কোথা থেকে, বা আধানই কি? এটা একটা গভীর কোশ্চেন। তো তোমাদেরকে বোঝার জন্য ছোটোবেলার একটা ছোট্ট উদাহরণ তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই। ছোট উদাহরণ কি? যে তোমরা ছোটোবেলায় পড়েছিলে যে একটা চিরুনি দিয়ে তুমি যদি চুলকে আঁচড়াও বা চুল আঁচড়াও, তারপর সেই চিরুনিটা ছোট 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 কাগজের টুকরোকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে। দেখো, চার্জ মানে কি এইটা বোঝাতে গিয়ে আমি এই উদাহরণটার সহযোগিতা নেব। তার আগে আমি চার্জ সম্পর্কে একটা ডেফিনিশনে বলতে পারো, এর সংজ্ঞা হয় না, তারপর বলছি চার্জ কীভাবে সৃষ্টি হয় সেই কথাটা বলার চেষ্টা করি। দেখো, আমরা সাধারণত জানি যে চার্জ কীভাবে সৃষ্টি হয়, যে একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো কি থাকে, ইলেকট্রন থাকে। যে কোনো বস্তুর পরমাণুতে সাধারণত যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। কোনো কারণবশত ওই পরমাণু থেকে যদি একটি ইলেকট্রন বেরিয়ে যায় অথবা একটা ইলেকট্রন গৃহীত হয়, তবে বস্তুটি কি হয়, আধানগ্রস্ত হয়ে যায়। আমি আশা করি বোঝাতে পেরেছি যে একটি বস্তুর পরমাণু, আমরা জানি যে কোনো বস্তুই পরমাণু দিয়ে গঠিত। তো পরমাণু সাধারণত হয় পরমাণুর ভিতরে যতগুলো প্রোটন থাকে নিউক্লিয়াসের ভিতরে ততগুলো বাইরে ইলেকট্রন থাকে। কোনো কারণবশত যদি ইলেকট্রন বেরিয়ে যায় অথবা ইলেকট্রন গৃহীত হয়, তাহলে বস্তুটি কী হয়ে যায়, আধানগ্রস্ত হয়ে যায়। আশা করি কথাটা বোঝাতে পেরেছি। এবার আমি এই আধান কিভাবে ধনাত্মক আধানে পরিণত হয়, কিভাবে ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে যায়, সেইটাকে বোঝানোর জন্য আমি সিম্পল উদাহরণের কথা বলেছি। কী উদাহরণের কথা বলেছি? আমি বলেছি যে তুমি চিরুনি দিয়ে মাথার চুলকে আঁচড়ালে চিরুনি কী করে, চিরুনি ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে। তাহলে এই ঘটনাটা তোমাদেরকে যদি একটু বোঝাই, তাহলে চার্জ সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা হয়ে যাবে। তাহলে আসো, তার আগে বলি চিরুনি কি। চিরুনি নিস্তড়িত। নিস্তড়িত মানে কি? নিস্তড়িত মানে ওর মধ্যে যতগুলো ধনাত্মক আধান আছে ততগুলো ঋণাত্মক আধান আছে। আশা করি বোঝাতে পেরেছি। যতগুলো ধনাত্মক আধান আছে ততগুলো ঋণাত্মক আধান আছে। ঠিক আছে? আচ্ছা, আমি বোঝার স্বার্থে আমি ধরে নিলাম চুল এত বড় হয় না, তারপর ধরে নিলাম এটা হলো আমাদের কি, চুল। এটা হলো আমাদের চুল। এখানে যতগুলো ধনাত্মক আধান আছে ততগুলো কি আছে, যতগুলো ধনাত্মক আধান ততগুলো কি আছে, ঋণাত্মক আধান। তাহলে মোট আধান কত হলো, 10 প্লাস 10 মাইনাস মোট কত হলো, 0। ধরে নাও এখানে যতগুলো ধনাত্মক আধান আছে ততগুলো কি আছে, ঋণাত্মক। এটা কি আমাদের, এটা হলো চুল। কি আছে, চুল। ধরে নিলাম চুল এত বড় হয় না, আমি জাস্ট বোঝার জন্য এটা বললাম যে এটা হলো আমাদের কি, চুল। আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, চুল। এবার আমি কি করলাম, এখানে একটা চিরুনি নিলাম। চিরুনি কি হবে, চিরুনিও হবে কি তোমার নিস্তড়িত। তার মানে এটা চুল, এটা চুল, এটা হলো চিরুনি। এবার দুটোই নিস্তড়িত, তার মানে এর মধ্যেও যতগুলো ধনাত্মক আধান থাকবে ততগুলো কি থাকবে, ঋণাত্মক আধান থাকবে। যতগুলো ধনাত্মক আধান থাকবে ততগুলো কি থাকবে, ঋণাত্মক আধান থাকবে। আশা করি বোঝাতে পেরেছি। একটা নিয়েছি চুলের ডায়াগ্রাম নিয়েছি, আর একটা নিয়েছি চিরুনি ডায়াগ্রাম। এবার দেখো, দুটোই নিস্তড়িত।
এবার কি করলাম, এই যে চিরুনিটাকে আমি নিয়ে ধরে নিলাম, কিন্তু চিরুনি এরকম হয় না, আমি বোঝার স্বার্থে আমি এরকম ডায়াগ্রাম নিলাম। এবার এই চিরুনিটা দিয়ে আমি কি করব, এই চুলগুলোকে আঁচড়ালাম। দেখো, যখন এর সঙ্গে এর আঁচড়াবো, তার মানে কি চুলের সঙ্গে চিরুনির একটা ঘর্ষণ হবে, ঘর্ষণ হবে। ঘর্ষণের ফলে এটা দিয়ে যখন আমি চুলকে, চিরুনি দিয়ে চুলকে যখন আঁচড়াবো, আঁচড়ানোর সময়, আঁচড়ানো বোঝো তো, চুলকে কী করে যেন ওই স্টাইল করে, স্টাইল করা। আচ্ছা, আঁচড়ানোর সময় দেখা যাবে যে এখান থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে, এখান থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে এর মধ্যে চলে যাবে। তাহলে কথা হলো, ঘর্ষণের ফলে এখান থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে চিরুনির মধ্যে চলে গেল। কেন গেল? দেখো, এখানে বুঝতে গেলে তোমাকে পরমাণুর ডায়াগ্রাম বুঝতে হবে। সাধারণত পরমাণুর ভিতরে কি থাকে? পরমাণুর ভিতরে থাকে প্রোটন, নিউট্রন। সেটা কোথায় থাকে? নিউক্লিয়াসে। কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তা পরমাণুটা নিউক্লিয়াস, ধরে নিলাম এখানে আছে, নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন। আর ইলেকট্রন কি আছে? এখানে বাইরের কক্ষপথে আছে। ইলেকট্রন কোথায় আছে? ইলেকট্রন বাইরের কক্ষপথে আছে। প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে আসে, নিউক্লিয়াসে নিউক্লিয়াসে আসে প্রোটন, ওইখান থেকে নড়াচড়া করবে না। নিউক্লিয়াসে আসে প্রোটন, শক্তভাবে আসে, ওখান থেকেও প্রোটন নড়াচড়া করবে না। তো বাইরের কক্ষপথে ধরে নিলাম এখানে ইলেকট্রন আছে, এখানে দুটো, বাইরের কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে 4টা ইলেকট্রন আছে। এবার যদি কোনো কারণবশত কোনো কিছু করা হয়, প্রোটন তো নিউক্লিয়াসের মধ্যে একদম সুস্থির অবস্থায় থাকবে। এখান থেকে সব থেকে আলগাভাবে অবস্থিত কে? ইলেকট্রন। তাই ইলেকট্রন সবার আগে বেরিয়ে পালাবে। সেম এখানে দেখো, ধনাত্মক আধানগুলো তো একদম তার জায়গায় কি একদম স্পষ্ট বসে থাকবে, শক্তভাবে দৃঢ়ভাবে নিউক্লিয়াসের মধ্যে বসে থাকবে। তাহলে আলগাভাবে কে আছে? ইলেকট্রন। তাই ঘর্ষণের ফলে ইলেকট্রন বেরিয়ে এখান থেকে বেরিয়ে কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। তাহলে ধরে নিলাম এই ইলেকট্রনটা এখানে চলে গেল, তাহলে এখানে ইলেকট্রন চলে আসলো, এই ইলেকট্রনটা এখানে চলে গেল, এই ইলেকট্রন এখানে চলে আসলো, এই ইলেকট্রন, চুলের ইলেকট্রন কোথায় গেল? এখানে গেল, এখানকার ইলেকট্রন এখানে গেল, ধরে নিলাম এই ইলেকট্রন এখানে গেল। এবার দেখো, এটা হলো চুল, এটা চিরুনি। আগে দুটোই নিস্তড়িত ছিল, এখন দেখো ঘর্ষণের ফলে, চুল আঁচড়ানোর ফলে এখান থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে চিরুনির মধ্যে গেল। কোথায় গেল? চিরুনির মধ্যে গেল। দেখো, এখন দেখো এখানে ধনাত্মক আধানের সংখ্যা বেশি। এখানে কি? ধনাত্মক আধানের সংখ্যা বেশি। এখানে দেখো, এখানে এখন ঋণাত্মক আধানের সংখ্যা বেশি হবে। আগে যা ছিল ঋণাত্মক আধান, তার থেকে নতুনভাবে যুক্ত হলো। তাহলে এইভাবে এ কি হলো? চুল কি হয়ে গেল? ধনাত্মক আধানগ্রস্ত হয়ে গেল। চিরুনি কি হলো? ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে গেল। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এইভাবে আধানের সৃষ্টি হলো। এটা কি হলো? এ হলো ঋণাত্মক আধানগ্রস্ত, এ কি হলো? ধনাত্মক আধানগ্রস্ত। তার মানে কি এখানে কি ধনাত্মক আধান নেই? আছে, কিন্তু ইলেকট্রনের সংখ্যাটা, ঋণাত্মক আধানের সংখ্যাটা এখানে বেশি, আর এখানে ধনাত্মক আধানের সংখ্যাটা বেশি। তাই এটা হলো ধনাত্মক আধানগ্রস্ত, এটা কি হলো? ঋণাত্মক আধানগ্রস্ত। এবার চিরুনি হয়ে গেল, চিরুনিকে ঘর্ষণের ফলে, চিরুনি চুলের সঙ্গে ঘর্ষণের ফলে এ কি পেল? এ আধানগ্রস্ত হয়ে গেল। এবার চিরুনিকে যদি আমি ছোট ছোট কাগজের টুকরোর সামনে নিয়ে যাই, সামনে যাই, ধরলাম এটা কাগজের টুকরো। দেখো, এগুলো আমি জাস্ট বোঝানোর জন্য, কাগজের টুকরো এমন হয় না, জাস্ট বোঝানোর জন্য। কাগজের টুকরো কী হয়? নিস্তড়িত, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। এবার দেখো, এইটা এর মধ্যেই ইলেকট্রনের সংখ্যা বা ঋণাত্মক আধানের সংখ্যাটা বেশি। তাই কি করবে? এই ঋণাত্মক আধানগুলো এখানকার ধনাত্মকগুলোকে কী করবে? একটা অ্যাট্রাকশান সৃষ্টি করবে। এই ঋণাত্মক আধানগুলো এই ধনাত্মক আধানের সঙ্গে একটা কী করবে? অ্যাট্রাকশান সৃষ্টি করবে। এর ফলে এই যে চিরুনি, চিরুনি করবে কাগজের টুকরোকে অ্যাট্রাকশন করবে, মানে আকর্ষণ করবে। আশা করি বোঝাতে পেরেছি। আমি এটা নিয়েছিলাম চুল, এটা নিয়েছিলাম চিরুনি, এটা কাগজের টুকরো। জাস্ট বোঝার রেসপেক্টে, বোঝার জন্য, আমি আধানকে বোঝানোর জন্য আমি বলেছি, তোমরা প্রত্যেকেই জানো। তার মানে আমরা বুঝলাম যে চিরুনি দিয়ে চুলকে ঘর্ষণের, মানে চুলের সঙ্গে আঁচড়ানোর সময়, ঘর্ষণের সময় কি হয়? এই চুল থেকে ঋণাত্মক আধানগুলো বেরিয়ে চিরুনিতে যায়, তাই এটা ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে যায়, এটা কি ধনাত্মক আধানগ্রস্ত হয়ে যায়। এবার এটা অলরেডি ঋণাত্মক আধানগ্রস্ত,
তো একে যখন আমি কাগজের টুকরোর সামনে নিয়ে আসব, এর ঋণাত্মক আধানগুলো এর ধনাত্মক আধানকে টানার চেষ্টা করবে, এর ফলে কাগজের টুকরোগুলো চিরুনির সঙ্গে কি হয়ে যাবে, আটকায় যাবে। এই হলো, এইভাবে আধানের সৃষ্টি হয়। তার মানে ইলেকট্রন বেরিয়ে গেলে বা ইলেকট্রন যুক্ত হলে তবেই আধানের সৃষ্টি হয়। আশা করি বোঝাতে পেরেছি, চার্জের সম্পর্কে। এটা তার মানে আমরা বলতে পারি এটাকে চার্জ করলাম কিভাবে, চার্জিং বাই ফ্রিকশন, চার্জ বাই ফ্রিকশন। তাহলে ফ্রিকশনের দ্বারা মানে ঘর্ষণের দ্বারা এখানে কী করলাম, চার্জ করলাম, আধানগ্রস্ত করলাম। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি। যদি এরপরেও যদি এত ক্লিয়ারেন্স দেওয়ার পরেও যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে, আমি ওপেন রাখছি তোমাদের কমিউনিকেশনের জন্য কমেন্ট বক্স, তোমরা তো সেখানে কমেন্ট করতেই পারো, ঠিক আছে। আশা করি চার্জ সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। যদি পরমাণু থেকে কোনো বস্তুর পরমাণু থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় বা ইলেকট্রন গৃহীত হয়, তাহলে বস্তুটি কী হয়, আধানগ্রস্ত হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা আধানগ্রস্ত আমরা কীভাবে করতে পারি, আধানগ্রস্ত আমরা কীভাবে করতে পারি, ঠিক আছে। দেখো প্রথম পয়েন্ট আমি এখনই করলাম আমরা কীভাবে, এখন যেটা করলাম চার্জিং বাই কী হবে, বাই ফ্রিকশন। 1 মিনিট আমি একটা জিনিস করে নেই, ভিডিওটা দেখি স্টপ হয়ে গেছে নাকি, দাঁড়াও আমার একটু, আমি মোবাইল দিয়ে রেকর্ড করি তো মাঝে মাঝে ভিডিওটি বন্ধ হয়ে যায়। তো আমরা চার্জিং বাই ফ্রিকশন কী করবো, চার্জিং বাই ফ্রিকশন কী করবো, দেখো ভিডিও ঠিক আছে। চার্জিং বাই, একটু বড় করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ছোট লিখলে অসুবিধা হয় তোমাদের, আমি জানি। তো আমি 1 নম্বর দিব, কি করলাম, আগের যে ঘটনাটা করলাম কিভাবে করলাম, আগের ঘটনাটা করলাম হলো ফ্রিকশনের দ্বারা, কার দ্বারা আধানগ্রস্ত করলাম, ফ্রিকশনের দ্বারা, চার্জিং বাই ফ্রিকশন। আশা করি এটা বোঝা গেছে। আগের যে ঘটনাটা ঘর্ষণের মাধ্যমে আমি একটা আধানগ্রস্ত করলাম, 1 নম্বর পয়েন্ট গেল। আচ্ছা 2 নম্বর পয়েন্ট আমি দেখছি, আমি চার্জিং করব, কিভাবে আমি আধানগ্রস্ত করব সেটা দেখছি, চার্জিং বাই কন্ডাকশন। আমি এটা বুঝলাম কেন, আচ্ছা চার্জিং বাই, দ্বিতীয় পয়েন্ট লিখো, 2 নম্বর পয়েন্ট হলো চার্জিং বাই কন্ডাকশন। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, মুছে দিলাম, ফ্রিকশনের জায়গাটায় লিখলাম হলো কন্ডাকশন, কি লিখলাম, কন্ডাকশন। আচ্ছা কন্ডাকশন কি, দেখো কন্ডাকশন কি, দেখো দেখো স্পর্শ করার মাধ্যমে আমি কি করব, একটা বস্তুকে আহিত করব। কিভাবে করব, দেখো সাপোজ আমি একটা আহিত গোলক নিলাম আর একটা অনাহিত যার মধ্যে কোনো চার্জ নেই, এর মধ্যে ধরে নিলাম মোট আধান আছে 8 কুলম, কী আছে 8 কুলম, এর মধ্যে কোনো আধান নেই, দুইটাকে কি করব, আমি স্পর্শ করে দিলাম। যখনই আমি দুটোকে স্পর্শ করিয়ে দেব, আচ্ছা যদিও বোঝা হচ্ছে মানে ওরকম হচ্ছে না ছবিটা, তারপর বুঝে নাও, আমি দুটোকে কি করে দেবো, এখন স্পর্শ করে দেবো। এর মধ্যে আধান আছে 8 কুলম, এর মধ্যে আধান নেই, তাহলে স্পর্শ করিয়ে দেই। তাহলে আমি আধান এটাকে আমি এর সঙ্গে কি করে দিলাম, যুক্ত করে দিলাম। তাহলে স্বাভাবিকভাবে যার মধ্যে আধান আছে সেখান থেকে আধান কি হবে, যার মধ্যে আধান নেই তার দিকে ট্রান্সফার হবে, স্থানান্তরণ ঘটবে, এই দিকে যাবে। তাহলে দেখো এরপরে দুটোকে আমি যদি আলাদা করি, এবার দুটোকে স্পর্শ করলাম, প্রথমে স্পর্শ করার পর দুটোকে আমি আলাদা করলাম, আলাদা করলে কি দেখবে, যে দেখবে আলাদা করলে তুমি দেখবে যে এই 8 কুলমের এ 4 কুলম, এ কি হয়ে যাবে, এও হয়ে যাবে 4 কুলম। তার মানে আগে এর মধ্যে কোনো আধান ছিল না, এবার দুটোকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে এই 8 কুলম 2 ভাগে বিভক্ত হয়ে গেল। তার মানে এর মধ্যে আধান ছিল না, এখন 4 কুলম চলে আসলো। তাহলে মোট এটা কি, এই বস্তু এই গোলকটা কী হয়ে গেল, আহিত হয়ে গেল, আধানগ্রস্ত হয়ে গেল। তার মানে স্পর্শ করার মাধ্যমেও আমরা কি করতে পারি, একটা বস্তুকে আধানগ্রস্ত করতে পারি। আশা করি বোঝাতে পেরেছি, কন্ডাকশনটা বোঝাতে পারছি। 8 কুলম এদিকে ট্রান্সফার হয়ে গেলো। আচ্ছা তুমি অন্য কুলমও নিতে পারো, যা 10 কুলম, যে কোনো আধানের যে কোনো মান নিতে পারো তুমি, এইভাবে তুমি আধানকে তুমি আধানগ্রস্ত করতে পারো যে কোনো বস্তুকে। এটা হলো চার্জিং বাই কন্ডাকশন, এটা মুছে দিচ্ছি আমি। এবার চার্জিং বাই 3 নম্বর পয়েন্ট লিখো, চার্জিং বাই ইন্ডাকশন, কি সাহায্যে,
ইন্ডাকশন, ইন্ডাকশন, চার্জিং বাই ইন্ডাকশন। দেখো তাহলে চার্জিং এখানে পয়েন্ট কত হবে, তাহলে আগে 3 নম্বর চার্জিং বাই ইন্ডাকশন, ইন্ডাকশন। আশা করি বোঝাতে পারছি। চার্জিং বাই ইন্ডাকশন, তাহলে প্রথমে বললাম কি চার্জিং বাই ফ্রিকশন, ঘর্ষণের মাধ্যমে বললাম কিভাবে আধানগ্রস্ত করতে লাগে। তারপরে কি বললাম, কন্ডাকশান, স্পর্শ করার মাধ্যমে কিভাবে আমরা আধানগ্রস্ত করতে পারি। তারপরে কি বললাম আমরা, এবার যেটা পড়তে হবে, তারপরে কি এবার যেটা আমরা পড়তে যাচ্ছি সেটা হলো চার্জিং বাই ইন্ডাকশান। কি সাহায্যে, ইন্ডাকশান। কীভাবে ইন্ডাকশান, মনে করো এইটা একটা বস্তু, এর মধ্যে নিস্তড়িত বস্তু, এর মধ্যে আধান আছে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এরকম আছে নিস্তড়িত। যতগুলো পজিটিভ আধান আছে ততগুলো কি আছে, নেগেটিভ আধান আছে, থাকতে পারে, অসুবিধা নেই। এবার এর সামনে কি করলাম আমি, দেখো প্রথমটাতে ঘষেছিলাম, পরেরটাতে স্পর্শ করেছিলাম, এইখানে ইন্ডাকশানে কোনো স্পর্শ করাবো না। আমি একটা ঋণাত্মক আধানগ্রস্ত বস্তুকে এর কাছে নিয়ে আসবো। কার কাছে নিয়ে আসবো, এর কাছে। এর মধ্যে ধরে নিলাম ঋণাত্মক, ধনাত্মক নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঋণাত্মক আধানগ্রস্ত বস্তুকে এখানে নিয়ে আসলাম। দেখা যাবে কি এই ঋণাত্মক আধানগ্রস্ত বস্তুটাকে যখন এই নিস্তড়িত বস্তুটার কাছাকাছি নিয়ে আসলাম, দেখা যাবে, দেখো যখন নিয়ে আসবো তাহলে এই ঋণাত্মক আধান কী করবে, এই ধনাত্মক আধানগুলোকে টানবে এক পাশে, আর ঋণাত্মক এখানকার যে ঋণাত্মক আধান সেগুলোকে দূরে দূরে ঠেলে দেবে। তাহলে দেখা যাবে কিছুক্ষণ পরে দেখা যাবে পজিটিভ আধানগুলো কি হবে, সব পজিটিভ আধানগুলো এক পাশে সজ্জিত হবে। কোন পাশে, এক পাশে সজ্জিত হবে, বোঝা গেল। আর নেগেটিভ আধানগুলো আর এক পাশে সজ্জিত হবে। আশা করি বোঝাতে পারছি। মার্কারটা চেঞ্জ করে নিচ্ছি, দাঁড়াও, আর মার্কারটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, কী হবে, নেগেটিভ আধানগুলো আর এক পাশে, নেগেটিভ আধানগুলো আর এক পাশে। তার মানে দেখো এবার যদি এখানে আমি এটাকে গ্রাউন্ড করে দিই, কী করে দেই, গ্রাউন্ড, কী করে দিলাম, গ্রাউন্ড। এই জায়গাটা দেখা যাচ্ছে তো। আচ্ছা, গ্রাউন্ড করে দিলে কী হবে, এই ইলেকট্রন আধানগুলো কি মাটিতে চলে যাবে, গ্রাউন্ডে চলে যাবে, এবং এই বস্তুটা তখন শুধু পড়ে থাকবে কি, এখানে শুধু পড়ে থাকবে ধনাত্মক আধান। কী থাকবে, ধনাত্মক আধান। তাহলে দেখো একটা বস্তুকে ওর সামনে কাছাকাছি নিয়ে স্পর্শ করায়নি, এবার কাছাকাছি এনে স্পর্শ না করিয়ে একে কী করলাম, ধনাত্মক আধানগ্রস্ত করলাম। তাহলে ইন্ডাকশানের মাধ্যমেও আমরা কি করতে পারি, ইন্ডাকশানের মাধ্যমেও ইন্ডাকশান মানে আবেশের মাধ্যমেও আমরা কি করতে পারি, একটা বস্তুকে আধানগ্রস্ত করতে পারি। তাহলে মোদ্দা কথা আমরা ইলেকট্রিক চার্জকে আমরা যে কিভাবে আমরা একটা বস্তুর মধ্যে বস্তুকে আধানগ্রস্ত করব তার 3টে পদ্ধতি বললাম। একটা হলো প্রথমে বললাম ফ্রিকশন, যেটা ঘর্ষণের মাধ্যমে, দ্বিতীয় বললাম কন্ডাকশন, যাকে স্পর্শ করার মাধ্যমে, তৃতীয় বললাম হলো ইন্ডাকশানের মাধ্যমে আমরা আধানগ্রস্ত করতে পারি। আশা করি এটা বোঝাতে পেরেছি তোমাদেরকে। এরপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো, যারা তোমরা সিবিএসসি বোর্ডের পড়াশোনা করছো, উচ্চ মাধ্যমিকের ফিজিক্স নিয়ে তোমাদের একটু দুর্বলতা আছে, সেই দুর্বলতাকে কাটিয়ে তোলার জন্য আমি তোমাদের তানভীর স্যার এখানে উপস্থিত হয়েছি। আশা করি এরপর থেকে তোমাদের আধান সম্পর্কে কোনো অসুবিধা হবে না। তার মানে আধানকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, আধানকে শুধু কী করা যায়, স্থানান্তরণ মানে জাস্ট ট্রান্সফার করা যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা পড়ব আধানের প্রপার্টির মধ্যে অন্যতম প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে। আধানের প্রধান প্রপার্টির মধ্যে একটি লেখো, হেডিং দাও তোমরা, আমি মুছে দিচ্ছি এতটুকু। অন্যতম প্রপার্টির মধ্যে একটা হলো তোমার হলো কোয়ান্টাইজেশন। কি, কোয়ান্টাইজেশন, আধানের কোয়ান্টাইজেশন হেডিং দিয়ে লেখো। আমি দিলাম অন্যতম প্রপার্টি নিয়ে আলোচনা করব, আধানের কোয়ান্টাইজেশন কি। দেখো তার আগে আমি আধান কি সেটা সম্পর্কে একটু বলে নিই। ঠিক আছে, আধান কি সেটা সম্পর্কে আমি একটু বলে নিই। দেখো আধান কি তো বলে নিলাম, আধানের মান সম্পর্কে বলে নিই। তাহলে আধান দুই প্রকারের, একটা হলো ধনাত্মক, একটা ধনাত্মক হবে, একটা কি হবে, ঋণাত্মক হবে। ঋণাত্মক থেকে ইলেকট্রন দিলাম, এর মান কি হবে বলো দেখি, ইলেকট্রনের মান কত হবে,
ইলেকট্রনের আধানের মান হবে 1.6 ইন্টু 10⁻⁻19 মাইনাস আসবে, ইলেকট্রনের মান নেগেটিভ হয়। ইলেকট্রনের মান কী হয় সবসময় নেগেটিভ হয়, এটা তোমরা প্রত্যেকেই জানো। আচ্ছা, এটাই যদি প্রোটন হয়ে যেত তখন কী হয়ে যেত 1.6 ইন্টু 10⁻⁻19। বোঝাতে পারলাম? এটা প্রত্যেকেই জানো, প্রত্যেকেই জানো। আচ্ছা, ইলেকট্রনের ভর কত হয়? ইলেকট্রনের ভর কত হয়? আমরা প্রত্যেকেই জানি ইলেকট্রনের ভর কত হয়, কত হয় 9.1 ইন্টু 10⁻⁻13, সরি 9.1 ইন্টু 10⁻31 কেজি। এবার তোমরাই বলো, এটা কিন্তু প্রোটনের ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে আমি এটা মুছে দিচ্ছি, এটা কী দিচ্ছি প্রোটনের ক্ষেত্রে। তাহলে ইলেকট্রনের ভর যদি -1.6, না ভর কিসের, আধানের মান যদি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম হয় নেগেটিভ, এটা কী হবে পজিটিভ। আর ইলেকট্রনের ভর কত 9.1 ইন্টু 10⁻31। এবার দেখো তোমাকে যদি বলে প্রোটনের ভর কত, প্রোটনের ভর কত 1.67, কত বলো 10⁻, কত হয় 10⁻⁻27, কত হবে 10⁻⁻27 কেজি। তাহলে আশা করি বোঝাতে পেরেছি ইলেকট্রনের আধান কি হয় নেগেটিভ, এর ভর কত হয় 9.1 ইন্টু 10⁻31 কেজি। আর প্রোটনের কত 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, আর ভর কত 1.67 ইন্টু 10⁻27। এরপরও যদি কোনো মিস্টেক হয়ে থাকে আমার মানের, তাহলে তোমরা বইটাকে ফলো করবে মানের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা আসি এবার প্রপার্টিস, ধর্ম। ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। কী নিয়ে আলোচনা করব? ধর্ম নিয়ে আলোচনা করব। প্রধান ধর্ম। দেখো, আধানের ক্ষুদ্রতম ইউনিট কি বলো দেখি? আধানকে আমরা কিউ দ্বারা ডিনোট করব। ক্ষুদ্রতম কি? আধানের ক্ষুদ্রতম একক কি, ইউনিট কি? আধানের ক্ষুদ্রতম একক তো ইলেকট্রন, তাই না? সব থেকে ক্ষুদ্রতম আধান কি ইলেকট্রন, একটা ইলেকট্রন হবে, তাই না? তাহলে আধানের ক্ষুদ্রতম একক হলো ইলেকট্রন। তাহলে কিউ ইজ ইকুয়াল টু লিখবো হলো ই। এবার ইর মান, এই আধানের মান কিউ ইজ ইকুয়াল টু আমরা লিখি হলো এনই। এটাকে বলো আধানের কোয়ান্টাইজেশন বা আধানের কোয়ান্টায়ন। বাংলায় তোমরা লিখে নিতে পারো আধানের কোয়ান্টায়ন, ইংরেজিতে লিখতে পারো কোয়ান্টাইজ, ঠিক আছে, কোয়ান্টাইজ, ঠিক আছে, বা কোয়ান্টাইজেশন, ঠিক আছে, কোয়ান্টাইজেশন। দেখো কিউ ইজ ইকুয়াল টু এন, কোয়ান্টাইজেশন বা কোয়ান্টায়ন মানে কি? দেখো, এই ইলেকট্রনের মান কখনোই তুমি এই 1.5, 1.3, 1.4, 2.4, 5.4 এটা পাবে না। ইলেকট্রন কখনো দেখেছো, শুনেছো কখনো দেড় ইলেকট্রন, আড়াই ইলেকট্রন, 2.1 ইলেকট্রন? ইলেকট্রন সম্পূর্ণ একটা পূর্ণ সংখ্যা হবে। ইলেকট্রন হয় একটা ইলেকট্রন হবে, নয় দুটো ইলেকট্রন হবে, নয় তিনটে ইলেকট্রন হবে, নয় চারটে ইলেকট্রন, নয় পাঁচটা, নয় ছয়টা, এরকম হবে। তাহলে এনের ভ্যালু সবসময় কি হবে 1, 2, 3, 4, 5। কখনোই এর মান এইরকম 1.5 মানে ভগ্নাংশে বা এইরকম করে আসবে না। বোঝা গেল? তো এইটাই হলো আধানের কোয়ান্টাইজেশন। আধানের কি কোয়ান্টাইজেশন। তাহলে আধানের মান সবসময় কি হবে পূর্ণ সংখ্যায় হবে। কি হবে? পূর্ণ সংখ্যায়। কত হবে? এনের ভ্যালু হয় একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন, চারটে ইলেকট্রন, পাঁচটা ইলেকট্রন, ছয়টা ইলেকট্রন, ডট 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 ডট, সব পূর্ণ সংখ্যায় থাকবে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা দেখো, তোমাদেরকে এই কোয়ান্টাইজেশনের মাধ্যমে যদি তোমাকে কোশ্চেন দেয় কিউ ইজ ইকুয়াল টু এনি, দাঁড়াও 1 মিনিট আমি ভিডিওটা রেকর্ডিংটা দেখে নিই ঠিক আছে কি না। দাঁড়াও, আমার জানোই তো আমরা গরিব মানুষ, একটু ঠিক আছে, আশা করি চলছে, ঠিক আছে, একটু একটু মেনটেন করে নিও তোমরা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, দেখো একটু বড় করে লিখি, মোবাইল একটু ছোটো দেখায়, তাহলে আমি এটা বড় করে লিখে দিচ্ছি। তাহলে কিউ ইকুয়াল টু কী হবে এন ই। এনের ভ্যালু কী হবে সব সময় মনে রাখবে 1, 2, 3, 4 ডট 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 চলতে থাকবে। বোঝা গেল কি? এনের ভ্যালু কখনোই কখনোই কি আসবে না ভগ্নাংশে আসবে না, কখনোই কিসে আসবে না ভগ্নাংশে আসবে না, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা এটাকে হেডিং করে দিচ্ছি, কিউ ইজ ইকুয়াল টু কী হবে এন ই। কিউ ইজ ইকুয়াল টু কী হবে এন ই। আচ্ছা আচ্ছা বোঝা গেছে, আমি এটা মুছে দিচ্ছি। দেখো তোমাদেরকে যদি ইলেকট্রনের মান তো আমরা জানি, যদি বলে এই এনের ভ্যালু,
এনের ভ্যালু পসিবল কি না, এনের ভ্যালু পসিবল কি না। কখন? যদি কিউ এর মান কিছু একটা দেওয়া আছে, ধরে নাও 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম। তোমাকে জিজ্ঞাসা করলো যে এন, এন কি পসিবল, মানে এরকম সংখ্যা পূর্ণ সংখ্যা হবে কি? দেখি তাহলে, দেখো আমরা জানি কিউ ইকুয়াল টু কি জানি, এন ই। তাহলে এন এর ভ্যালু, তাহলে এন কত, এনকে আমরা কিউ বাই কি লিখবো, ই লিখবো। কিউ এর মান কত এখানে দেখো, 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম বসাবো। আর ইলেকট্রনের মান তো আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে এটা কেটে গেল, 16 দুগুণ কত হবে, 32। তাহলে এন এর ভ্যালু কি পসিবল, পসিবল, পসিবল। তাহলে এটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা 100% আসবে, বোঝা গেল, 100% আসবে, বোঝা গেল। আর যদি যে কোনো সংখ্যা যদি দেয়, বলে যে এই আধানের মানটা কি পসিবল, এই 100% পসিবল, কারণ পূর্ণ সংখ্যা এনের ভ্যালু কি আসছে, পূর্ণ সংখ্যা এসেছে। যদি পূর্ণ সংখ্যায় না আসে তাহলে ইটস নট পসিবল। আশা করি এই ব্যাপারটা বোঝাতে পেরেছি। আধানের অন্যতম একটা প্রপার্টি হলো আধানের কোয়ান্টাইজেশন, আধানের কোয়ান্টাইজেশন। আর একটা অঙ্ক দিচ্ছি, দাঁড়াও, একটা অঙ্ক দিচ্ছি, দাঁড়াও, বই থেকে দিয়ে দিচ্ছি, 1 মিনিট। কোথায় গেল, কোথায় গেল? আচ্ছা দেখো, অঙ্কটা লিখে নাও। কিউ ইজ ইকুয়াল টু 4.7 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে তুমি এনের ভ্যালু কি পসিবল, এটা তোমরা করবে। আশা করি বোঝাতে পেরেছি। কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে, কমেন্ট বক্সে অবশ্যই তোমরা আমাকে জানাবে। বোঝা গেল, বোঝা গেল। তাহলে এনের ভ্যালু কি পসিবল কি না, একইভাবে এখানে কী করবো, ইলেকট্রনের মান বসিয়ে দেবো। এইভাবে আমরা খুব সহজেই বলবো। দেখো, টোটাল চার্জ বের করার একটা ফর্মুলা আছে, সেটা আমি তোমাদেরকে বলি। ধরে নাও এখানে মান কিউ, 2Q, 3Q, ডট 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 4Q, ডট 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 10Q পর্যন্ত আসে, 10Q বা NQ পর্যন্ত আসে। তখন তোমার টোটাল চার্জের যে একটা ফর্মুলা, টোটাল চার্জ কীভাবে বের করবে, টোটাল চার্জ আমি মুছে দিচ্ছি, বড় করে লিখে দিই, নাহলে অসুবিধা হবে তোমাদের। আচ্ছা, বড়, এটা মুছে দিই, এটা বুঝেছো আশা করি। টোটাল চার্জের ফর্মুলাটা তোমরা লিখে নাও, তোমাদের খুব কাজে দিবে, ঠিক আছে। ধরে নাও এরকম করে কিউ, টোটাল চার্জ, কিউ আধান, 2Q, 3Q পর পর আছে, 4Q, 5Q, ডট 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 এন পর্যন্ত আছে, NQ পর্যন্ত। তখন তোমার টোটাল চার্জ কীভাবে ক্যালকুলেট করবে, টোটাল চার্জ, টোটাল চার্জ ইকুয়াল টু লিখবে N ইন্টু N+1/2। বোঝাতে পারলাম কি আমি? এই ফর্মুলার মাধ্যমে তুমি খুব সহজেই টোটাল চার্জ বের করে নিতে পারবে। ধরে নাও এখানে যদি কিউ এর মান 30Q পর্যন্ত থাকতো বা 20Q পর্যন্ত থাকতো, তাহলে এনের জায়গায় কত বসাতে, এই এনের জায়গায় তুমি কত বসাতে, এনের জায়গায় সিম্পলি কত বসাতে, এনের জায়গায় 30 বসাতে, তাহলে তোমার খুব সহজেই বের করে নিতে পারতো। তাহলে 30, আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, টোটাল চার্জ এইভাবে ক্যালকুলেট করতে হয়, এই হলো তার ফর্মুলা, ঠিক আছে। এবার দেখো, এবার যেখানে আমরা এন্ট্রি মানে প্রবেশ করব, সেটি হলো কুলম্বস ল, সেটি হলো কি, কুলম্বস ল। আশা করি এটা বোঝা যেতে পেরেছি। চার্জের প্রপার্টি মোটামুটি, চার্জ সম্পর্কে মোটামুটি আমাদের একটা বেসিক কনসেপ্ট বা আলোচনা যেটা যাই বলো, সেটা কি হয়ে গেছে, বিল্ড আপ হয়ে গেছে। জাস্ট একবার ভিডিওটা দেখে নেব, ভিডিওটা চলছে কি না, ঠিক আছে। ভিডিওটা চলছে কি না, চলছে, আমাদের 31 মিনিট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, আচ্ছা আমরা কুলম্বসের ল কী বলে, আমরা প্রত্যেকেই জানি কুলম্বসের ল কী বলে, যে দুটো বিন্দু আধান কি আছে, দুটো বিন্দু আধান, ধরে নিলাম একটা বিন্দু আধানের মান হলো, এখানে লিখে দিচ্ছি Q1, এবং তার থেকে কিছু দূরত্বে, আর দূরত্বে, এটাকে দিয়ে দেই আমি, ভালো করে দেই, আর দূরত্বে একটা Q2 আধান আছে। তাহলে আমরা কুলম্বের সূত্র অনুযায়ী জানি Q1 এবং Q2 দুটো বিন্দু আধান আছে, ধরে নিলাম এর মধ্যে দূরত্ব কত, আর। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী আমরা জানি
এদের মধ্যে যে মোট যে দুটো বিন্দু আধানের মধ্যে যে মোট যে আকর্ষণ বল সেটি কি হয়, কে Q1 Q2 এবং তাদের মধ্যবর্তী দূরত্বের, এটা ছোটোবেলা থেকেই পড়ানো হয়, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বোঝাতে পারলাম? এখানে লিখে দিচ্ছি আমি, এফ কে মানে কি, এই কে মানে হলো 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। আমি কে লিখবো কেন, আমাদের সুবিধার্থে কে নেবো, বারবার 1/4πε লেখাটাও এটা জ্বালাতনই বটে, তাই আমি কে নিলে কী হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে আমরা জানি কুলম্বের সূত্র অনুযায়ী যে দুটো বিন্দু আধানকে ক্ষুদ্র দূরত্বে মানে কোনো দূরত্বের আগে নির্দিষ্ট দূরত্বে রাখলে বিন্দু আধানকে তাদের মধ্যবর্তী দূরত্ব ওই আকর্ষণ বলের কি হবে, আকর্ষণ বা বিকর্ষণ বলে কি বর্গের ব্যস্তানুপাতিক এবং আধান দুটির গুণফলের সমানুপাতিক, এটা প্রত্যেকেই আমরা জানি। আচ্ছা এই কের একক বের করার চেষ্টা করি, মার্কারটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা কের একক বের করি, আশা করি এটা বোঝাতে পেরেছি আমি। তাহলে এফ ইকুয়াল টু হবে, আচ্ছা কের এককটা বের করার চেষ্টা করি, কে, আচ্ছা কে দেখো, তাহলে কে ইকুয়াল টু কী হবে, আমরা লিখতে পারি এফ আর স্কোয়ার বাই Q1 Q2। দেখো Q1 Q2, দেখো Q1 Q2, এখানে দেখো কের একক বের করবো যেহেতু, দেখো বলের একক কি নিউটন, আর দূরত্ব, আর এখানে দূরত্বের একক কী হবে, মিটার কী হবে, মিটার স্কোয়ার, আর আধানের একক আমরা জানি এস একক কি কুলম, তাহলে দুটো কুলম হবে, তাহলে কুলম স্কোয়ার, তাহলে 1/4πε0 অর্থাৎ কে এর মান কী হয়, নিউটন মিটার স্কোয়ার পার কুলম, অর্থাৎ এটাকে আমি এভাবে লিখতে পারি, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তাহলে কে এর একক আমরা এখান থেকে খুব সহজেই বের করে নিতে পারবো। আশা করি বোঝাতে পারছি। কোনো অসুবিধা থাকলে কমেন্ট ফার্স্ট, খুব তাড়াতাড়ি কমেন্ট করতে হবে তোমাদেরকে, বোঝা গেল? আচ্ছা কোনো ধরনের অসুবিধা হলে তোমরা কমেন্ট করবে, এখানে কোনো ফাঁকি রাখবে না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো আমি তোমাদেরকে বলি, এই অ্যাপসাইলন নটের মান কত, অ্যাপসাইলন নট মানে হলো শূন্য স্থানের তড়িৎ ভেদ্যতা, এটাকে মনে রাখবে 8.854 ইন্টু 10⁻⁻12। অ্যাপসাইলন নট কি, কে এর উল্টো, কে মানে হলো 1/4πε0, 4πε0, ঠিক আছে। তাহলে কে এর উল্টো অ্যাপসাইলন নট, তাহলে ইউনিট কী হবে, উল্টো যাবে, তাহলে কী হবে, উপরে যাবে হলো কুলম স্কোয়ার, নিচে আসবে কি নিউটন মিটার স্কোয়ার, উল্টে গেল জাস্ট। তাহলে অ্যাপসাইলন নটের মানও তোমরা কি করবে, মনে রাখবে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে, ঠিক আছে। এই হলো তোমাদের হলো কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রে কি হয়, দুটো ধনাত্মক আধান থাকলে এরা পরস্পর কী করবে, আকর্ষণ করবে। যদি বিপরীত ভুল বললাম, ধনাত্মক আধান দুঃখিত, দেখো দুটো ধনাত্মক আধান পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে, ঋণাত্মক আধান পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে, কিন্তু বিপরীতধর্মী আধান পরস্পরকে কী করবে, আকর্ষণ করবে। এটা আমরা প্রত্যেকেই বাচ্চা জানতে হয়, প্রত্যেক বাচ্চাই জানে এটা, যে সম আধান পরস্পরকে কী করে, বিকর্ষণ করে, বিপরীতধর্মী পরস্পরকে কী করে, আকর্ষণ করে। আশা করি বোঝাতে পেরেছি। তার মানে যদি দুটো আধান এখানে দেখি আমি, এটা প্লাস কিউ আধান, এখানে মাইনাস কিউ আধান, তাহলে এরা পরস্পর কী করবে, তাহলে একে অপরকে কী করবে, আকর্ষণ করবে। আকর্ষণ অ্যারোটা এইদিকে দিলাম, যদি দুটোই পজিটিভ নেই, দুটোই আমি কিনে নিলাম পজিটিভ, তাহলে এরা দুজনকে আকর্ষণ করবে, তাহলে এরা দুজনের মুখ দেখতে যাবে না, তার মানে কি এইদিকে পালাবে, এইদিকে যাবে। যদি এটা দুটোই নেগেটিভ হয় সেম সমমেরু, তাহলে কি এদিকে যাবে, এর ডিরেকশন কোন দিকে হবে, এই দিকে হবে। এখানে কারো কোনো কমতি বা ঘাটতি থাকার কথা না, এটা আমরা প্রত্যেকেই জানি কি না, স্পষ্টভাবে আমরা প্রত্যেকেই জানি। এবার দেখো এই কুলম্বের সূত্র তো এতটুকু আমরা জানি, এবার আমরা মেইন দুর্দান্ত অ্যাপ্লিকেশনে আসবো, ঠিক আছে। তার আগে আমি তোমাদেরকে ভেক্টরের একটা লব্ধি ভেক্টরের একটা ফর্মুলা তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। দেখো এগুলো মুছে দিচ্ছি আমি, আশা করি তোমাদের এগুলো কোনো অসুবিধা হবে না, ঠিক আছে।
দেখো মুছে দিচ্ছি আমি। এবার দেখো, দেখো এবার দেখো আমি এখানে যেটা করতে যাচ্ছি সেটা তোমাদেরকে মনে রাখতে হবে এবং তোমাদের প্রবলেম করতে খুব সহযোগিতা করবে। দেখো, প্রথম কথা, দুটো ভেক্টর ধরে নিলাম পি, এটা পি ভেক্টর, কিউ ভেক্টর, এদের লব্ধি ভেক্টর এখানে গেছে। লব্ধি ভেক্টর কী হবে সবসময় মনে রাখবে, আর স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার। এটা তোমরা জানো, ভেক্টর যারা পড়েছো ক্লাস 11-এ তারা প্রত্যেকেই জানো, পি কিউ কস থিতা। অথবা এটাকে আমরা লিখতে পারি √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিতা। বোঝা গেলো? এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? এখনই যখন প্রবলেম করব তোমাদের মাথায় সেটা গেঁথে যাবে আশা করি। আচ্ছা দেখো, তাহলে আমি দুটো ফোর্স নিয়েছি, ধরে নাও এই একটা ফোর্স, এর মানও এফ এবং সম আধান এই দিয়ে কাজ করছে। কোন দিয়ে কাজ করছে? এই দিকে কাজ করছে। এদের রেজাল্টেন্ট এই দিকে গেছে, রেজাল্টের ভেক্টর আর। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। কত হবে? 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি যদি হয় তাহলে এখানে যদি আমি বসাই, এখানে যদি আমি বসাই দুটোই যেহেতু পির মান কি পিও এফ কিউ এফ, তাহলে আমরা এখানে লিখবো কি রেজাল্টেন্ট। দেখো অ্যাঙ্গেল, দেখো অ্যাঙ্গেল কত, টোটাল অ্যাঙ্গেল কত? টোটাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এখানে বসাও এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2f কস কত হবে? 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মানে কত? 0। কস 90 মানে 0। এই টার্মটা তাহলে কি হয়ে যাবে? এই টার্মটা 0 হয়ে যাবে। তাহলে আর ইজিক্যাল টু কী থাকবে? যেহেতু 90 ডিগ্রি, দেখো সমকোণে আছে, দুটোই কিন্তু একই ফোর্স হতে লাগবে। আলাদা ফোর্স হলে কিন্তু হবে না, তখন কিন্তু হবে না। তখন এটা এফ এর মানে আলাদা হয়ে যাবে, এখানে পি দুটোই আলাদা হয়ে যাবে, F1 F2। আচ্ছা যাই হোক, তাহলে কি থাকলো? √2f স্কোয়ার, তার মানে এখান থেকে √2f। তার মানে রেজাল্টেন্ট কী পেলাম আমরা? আর ইজিক্যাল টু আমি এখানে পেলাম হলো √2f। যখনই অ্যাঙ্গেল এদের মধ্যে 90 ডিগ্রি হবে, অর্থাৎ 45 প্লাস 45 ডিগ্রি হবে, তখন এর মান কত হবে? √2f। ঠিক একইভাবে যদি তোমরা ফর্মুলায় যদি তোমরা বসাও কত ডিগ্রি, যদি অ্যাঙ্গেল হয় কত ডিগ্রি, যদি অ্যাঙ্গেল হয় 60 ডিগ্রি, টোটাল কত? 60 ডিগ্রি, তখন তার রেজাল্টেন্ট কী হবে? মনে রাখবে আর ইজিক্যাল টু হবে √3f। কিন্তু ফোর্স দুটো কী হতে লাগবে? যে কুলম্বের যে ফোর্স সেটা কি হতে লাগবে? সমান হতে লাগবে। কি হতে লাগবে? সমান হতে লাগবে। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। 2f। আচ্ছা, ঠিক একইভাবে এটা মুছে দিচ্ছি আমি, এটা মুছে দিচ্ছি, তাহলে আমাদের এই ফর্মুলা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা মুছে দিচ্ছি আমি এটা। তাহলে 60 ডিগ্রি হলে কত হবে? আচ্ছা, যদি এদের মধ্যে একই ফোর্স দুই দিকে কাজ করে, এদের মধ্যে অ্যাঙ্গেল যদি কত হয়? 120 ডিগ্রি। দেখো এখানে পারফেক্ট কিন্তু অ্যাঙ্গেল আমি বসাইনি, তাহলে এদের রেজাল্টেন্ট কত হবে? আর ইকুয়াল টু কী হবে বলো? এভ হবে। তোমরা বসিয়ে দেখবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই কিন্তু দুটোই কী হতে লাগবে? একই ফোর্স হতে লাগবে, তখন এই ফর্মুলা। তার মানে যখন এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি, তখন কত হবে? √2f। যখন এদের মধ্যে কত অ্যাঙ্গেল? 60 ডিগ্রি, তখন কত? √3f। আর যখন 120 ডিগ্রি তখন কত হবে? এফ। কেন করালাম এইটা? এখন তোমরা যখন অঙ্ক করাবো, একটা প্রবলেম করাবো, তোমাদের মাথায় গেঁথে যাবে। আমি এটা বিশ্বাস রাখো, আমি তোমাদেরকে শেখাতে আসছি, আমি শিখিয়েই যাব এখান থেকে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসি আমরা। আশা করি এটা বোঝাতে পেরেছি। অ্যাঙ্গেল, এটাকে আমি সাইড করে লিখে নিচ্ছি, আমি সাইড করে লিখে নিচ্ছি। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি হলে এদিকে 60, তাহলে কত? রেজাল্টেন্ট কত হবে? এফ এর সমান হবে। এদিকেও এফ, এইদিকেও কি এফ কাজ করছে। আশা করি বোঝাতে পারছি। এবার দেখো একটা প্রবলেম নেই, মনে করো একটা ট্রাইঙ্গেল আছে। কি আছে? একটা ট্রাইঙ্গেল আছে, ট্রাইঙ্গেল আছে। এখানে 2 মাইক্রোকুলম আছে, এখানে এখানে ধরে নাও এখানে 2 মাইক্রোকুলম, এখানেও আছে কি? এখানেও 2 মাইক্রোকুলম আছে। এখানে কি আছে? -2 মাইক্রোকুলম। তার মানে দুটো পজিটিভ, দুটো পজিটিভ একটা নেগেটিভ। এই পয়েন্টটার নাম দিলাম, এই পয়েন্টটা হলো এ, এটা বি, এটা কি? সি।
তাহলে বললাম তোমাকে বি পয়েন্টে মোট ফোর্স কত তোমাকে বের করতে বললাম। তুমি কীভাবে বের করবে? তোমাকে 1 মিনিট টাইম দিলাম, তোমরা এটা করে ফেলো ফটাফট ফটাফট ফটাফট, তারপরে আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আমি একটু ভিডিওটা চেক করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ছোট হয়ে গেছে, ছোট হলে অসুবিধা হলে আমাকে বলবে, ঠিক আছে, আমি এটাকে বড় করে দেবো। তার মানে 2 মাইক্রোকুলমিটার ছোট হয়ে গেছে, তাই তো? আমি এটা বড় করে দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে এখানে থাকবে হলো 2 মাইক্রোকুলম, এখানে কি হবে 2 নেগেটিভ মাইক্রোকুলম, এখানে কি আছে, তার মানে 3 কিনারায় 3 কর্নারে 3টা আধান আছে। ঠিক আছে, বোঝা গেল? আশা করি তোমরা করতে পারছো কিনা আমি তো বলতে পারছি না, তবে আশা করি এরপর থেকে তোমাদের ভুল হবে না। ঠিক আছে, দেখো আমাকে বি পয়েন্টে নেট ফোর্স বের করতে বলছে, মোট ফোর্স কত হবে। দেখো এ কি পজিটিভ, এটা কি পজিটিভ। আচ্ছা মাইক্রোকুলম, যখনই মাইক্রোর কথাটা দেখবে, মাইক্রো মানে মনে রাখবে 10⁻⁻6, 10⁻, কত হবে -6, কত হবে 10⁻⁻6। ঠিক আছে, আচ্ছা দেখো 10⁻, এই পজিটিভ আধান, এই পজিটিভ আধান এরা পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে। আচ্ছা তাহলে এটাও এ পজিটিভ, এও পজিটিভ আধান, তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে, এইদিকে যাওয়ার চেষ্টা করবে, এইদিকে বিকর্ষণ করলে কোন দিকে যাবে, এই পয়েন্টটা আমাকে বের করতে, বিকর্ষণ কোন দিকে, এর জন্য এইখানে বিকর্ষণ বল কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে। তাহলে এখানে এফ কত পাবো, ধরলাম এটার নাম দিলাম হলো F1, কি দিলাম এটার নাম দিলাম হলো F1। F1 মানে কি হবে, আমরা কুলম্বের সূত্র অনুযায়ী কি জানি, কে Q1 কত 2, Q2 কত 2, তাহলে 2 মাইক্রোকুলমকে কুলম্বে করতে গেলে 10⁻⁻6 দিয়ে গুণ করতে লাগে। তাহলে আমি এটাকে, আচ্ছা Q1 এর জায়গায় আমি বসাচ্ছি হলো 2 × 10⁻, ছোটো হয়ে গেল নাকি, যে বড় করে দেখাচ্ছি। F1 কত আসবে, F1 ইজ ইকুয়াল টু আসবে, এখানে হলো কে Q1 এর জায়গায় 2 মাইক্রোকুলমকে কুলম্বে কনভার্ট করব, 2 × 10⁻⁻6 ইন্টু কী হবে 2 ইন্টু, দুটোই একই আধান, এদের মধ্যবর্তী দূরত্ব, এর দূরত্ব দেওয়া নেই, ধরে নিলাম এখানে আর কত ধরলাম, আর ধরলাম এখানে, আর ধরলাম 10 মিটার ধরলাম, কত দিলাম 10 মিটার। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি আর স্কোয়ার, তাহলে এখানে কত হবে 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার আসবে। আচ্ছা দেখো এটাকে কুলম্বে কনভার্ট করলাম, এটা তো মিটারই দেওয়াই আছে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে F1 পেলাম, এবার দেখো এটা মাইনাস, এটা মাইনাস, এটা কি প্লাস, মাইনাস প্লাসে কী করবে, একে অপর কী করবে, আকর্ষণ করবে। তো এ নেগেটিভ, এ কি পজিটিভ, তাহলে আকর্ষণ করলে কোন দিকে, এদিকে করবে, এদিকে করবে, তাই না? দেখো এও কি সমাধান, এর জন্যও কি পাবো F2, যেটা পাবো সেটাও কি F1-এর সমান হবে না? তার মানে এইদিকে যে এফ পাবো, এইদিকে যে এফ পাবো, দুটি কি সমান হবে কি না, তাহলে দুটো সমাধান। তাহলে এফ দেখো, বাকিটা তোমরাই করতে পারবে, এদিকে এফ, এদিকেও এফ, দুটোই সমাধান, কারণ এদের এ 2 গুণ করতেছে, একেও 2 গুণ করতে লাগছে, আর বাকি তো ডিস্টেন্স ট্রায়াঙ্গেলের সাইডগুলো দিয়েছে 10 মিটার করে। ঠিক আছে, এবার রেজাল্টেন্ট দেখো, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, দেখো টোটালটা কত, এখানে এই অ্যাঙ্গেলটা ট্রায়াঙ্গেলে কত 60°, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা স্ট্রেট লাইন, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, টোটালটা হবে 180°। তাহলে 180 থেকে আমি এই দেখো টোটালটা কত হবে 180°, তাহলে তার থেকে এই 60° বাদ দিলাম, তাহলে এইটা কত আসবে বলো 120°। আর রেজাল্টেন্ট কোন দিকে যাবে, এই দিকে যাবে রেজাল্টেন্ট। আর যেহেতু দুই দিকের ফোর্স কি সমান, এই দিকের ফোর্সও এফ, এই দিকের ফোর্সও এফ, তাহলে 120° হলে কত হয়, আর ইজুগলটা আমি লিখতে পারি, কি লিখতে পারি, এফ লিখতে পারি। বোঝাতে পারলাম? তার মানে যে কোনো একটার এফ বের করে নিয়ে আমি জাস্ট ক্যালকুলেট করে বসিয়ে দেবো, জাস্ট হয়ে গেলো আমাদের অঙ্ক। তাহলে একটা ট্রাইঙ্গেলের জাস্ট সম আধান বা যে কোনো আধান রাখলাম, আধান রাখার ফলে তাদের এই যে দুটো ফোর্স একই হলে, দুটো ফোর্স কী হয় যদি একই হয়, তাদের রেজাল্টেন্ট যদি অ্যাঙ্গেল যদি রেজাল্টেন্টের যদি টোটাল যে অ্যাঙ্গেলটা যদি হয় 120°, রেজাল্টেন্টের প্রত্যেকটার সঙ্গে অ্যাঙ্গেল যদি 60° করে হয়, তার কী হয় রেজাল্টেন্ট ফোর্স আর ইজিক্যাল টু আমরা এফ লিখতে পারি। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি, যদিও যদি মনে হয় তোমাদের ক্লিয়ার করতে পারিনি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই অঙ্কটা তোমাদের হয়ে গেছে মোটামুটি, তোমরা এটা ঘরেই করে নিতে পারবে। আমি জাস্ট তোমাকে কিভাবে অঙ্কটা
অ্যানালাইসিস করতে হবে, কীভাবে তোমাকে অঙ্কটা করতে হবে সেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে? যদি এখানে ডিফারেন্ট আধান হতো তাহলে এই দিকের ফোর্স আর এই দিকের ফোর্স তো নিশ্চয়ই সমান হতো না, হতো কি? এখানে 1 কুলম, এখানে 5 কুলম, এখানে 6 কুলম, তাহলে এখানে এই দিকের ফোর্স আর এই দিকের ফোর্স তো নিশ্চয়ই সমান হতো না, তখন তখন আলাদা হতো। তখন আমাদের ওই যে ফর্মুলা, ওই রেজাল্টেন্ট বের করার যে ফর্মুলা, তখন ওই ফর্মুলা ইউজ করতে লাগতো। কোন ফর্মুলা বলো? আমরা যে রেজাল্টেন্ট ফর্মুলা বের করি কি, আর স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p/q cos থিটা। এই ফর্মুলার দ্বারা তোমরা খুব সহজেই তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। আশা করি এই অঙ্কটা বোঝাতে পেরেছি ট্রায়াঙ্গেলের। নেক্সট প্রবলেম আসি। যদি অঙ্কটা করতে অসুবিধা হয় তাহলে এখানে জাস্ট একটা মান বের করে দেবে, তাহলে হয়ে যাবে, বোঝা গেলো? আচ্ছা, সব থেকে ভাইটাল বিষয় যেটা তোমাদেরকে বলাই হয়নি, কের মান কত হয়? কের মান কত হয়? 9 × 10⁹ আর কের একক কত আমরা দেখলাম, কত ছিল যেন, তোমরা ওটা বসিয়ে দিও, ঠিক আছে? ক্যালকুলেট করে দেখলাম কের মান কত হয়, ইউনিট কত হয়, উপরে হয় নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার, ঠিক আছে? কোনো অসুবিধা হওয়ার কথা না। যদি এরপরও যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমাদের, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জন্য উপস্থিত হয়েছি, তোমাদেরকে শেখাতে উপস্থিত হয়েছি, তোমাদেরকে শিখিয়েই ছাড়বো। আজ তোমার এই স্যার তোমাকে তোমার কিছু না কিছু উপকার করে তবেই এখান থেকে যাবে, এটা একদম মাথায় রেখো তোমরা, একদম স্পষ্ট মনে রাখো তোমরা, ঠিক আছে? আচ্ছা, এই গেল তোমার হলো, কি গেল? এই গেল তোমার হলো মোটামুটি একটা ট্রায়াঙ্গেল অঙ্ক, একটা ইয়ার করি, তোমরাই করো এখন। একটা হলো ট্রায়াঙ্গেলে গেল, এবার একটা স্কোয়ারের অঙ্ক করি। দেখো, জাস্ট কনসেপ্টটাকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা এই এই কীভাবে অঙ্ক করবে সেটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমরা আশা করি বাকিটা করে নেবে, ঠিক আছে? ধরে নিলাম এদের প্রত্যেকের সাইডের কর্নারে আধান আছে কিউ আধান, কি আছে? ছোট হচ্ছে তাই তো? কিউ আধান আছে, এখানেও কি আছে? কিউ আধান আছে, এখানেও কিউ আধান, এখানেও কিউ আধান আছে। আশা করি বোঝাতে পেরেছি। এবার তোমাকে জিজ্ঞাসা করা হলো কিউ আধান। এখানে জিজ্ঞাসা করা হলো তোমাদেরকে, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম কি বি, এটার নাম দিলাম কি সি, এটার নাম দিলাম কি ডি। তোমাকে যে কোনো একটা পয়েন্টে কোথায় বললো, এদের সাইডগুলো ধরে নাও এ, কী হবে? সাইড ধরলাম এ, প্রত্যেকটা সাইড কত করে, জেনারেল প্রবলেম তোমাদের বোঝার জন্য তোমাকে আমি বললাম যে এই সি পয়েন্টে নেট ফোর্স কত হবে সেটা তোমাকে বের করতে বললো। আমি এটা মুছে দিচ্ছি, এই জায়গাটা মুছে দিচ্ছি, এটা তো হয়ে গেছে তোমাদের আশা করি। আচ্ছা, ঠিক আছে, আশা করি হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখো এই জায়গাটা দেখো ভালো করে, কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে আমাকে, ঠিক আছে? আচ্ছা, দেখো এ বি সি ডি চারটা কর্নার নিয়েছি, যার মধ্যে কিউ আধান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত যে এ দিয়েছি। এবার আমাকে বলছে সি বিন্দুতে মোট ফোর্স, নেট ফোর্স কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে তোমরা কিভাবে বের করবে এই ধরনের প্রবলেমকে? ওই একইভাবে প্রথমে দেখো, এটাও প্লাস কিউ, এও প্লাস কিউ, তাহলে দুটো সমাধান, তাহলে সমাধান পরস্পর কী করবে? বিকর্ষণ করবে। কোন দিকে? নিশ্চয়ই কাছে টানবে না, দূরে ঠেলে দেবে। এও সমাধান, এর জন্য কি হবে? বোঝা গেল? দেখো এই এক, দেখো যদি আমি বের করি এর জন্য F1, এর জন্য F2 বের করি, দেখ F1 কত আসে, দেখো F1 কত আসে, কে কিউ, কোনটা F1 এর জন্য বের করছি, তাহলে কে Q1 Q2 Q1 ও কিউ, Q2 ও কিউ, তাহলে কে কিউ কি আসবে? স্কোয়ার, ডিস্টেন্স কি এদের? এ স্কোয়ার, হয়ে গেল। F2 কত আসবে? কে কিউ স্কোয়ার বাই কি আসবে? এ স্কোয়ার, একই তো সমাধান। তাহলে F1 আর F2 সমান, ঠিক আছে? দেখো এদের দুটোর জন্য রেজাল্টেন্ট পাবো, এইদিকে পাবো কি পাবো না? দেখো ওই আধানটার কথা এখনো কাউন্ট করিনি, এই আধানটার জন্য আমি রেজাল্টেন্ট পেলাম একটা, সেটা কি দেখো দুটো এফ, তাহলে এটাকেও এফ লিখে দিচ্ছি, এটাকেও কি লিখে দিচ্ছি? এফ লিখে দিচ্ছি। আচ্ছা, রেজাল্টেন্ট কী আসবে তাহলে বলো? দেখো অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে কত হয় বলো? √2f, কত হয়? রেজাল্টেন্ট কত আসে? এর জন্য রেজাল্টেন্ট আসবে √2f,
90 ডিগ্রি সমকোণে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে দেখো, কিন্তু তোমরা এখানে যদি ভাবো অঙ্ক শেষ, কিন্তু তা নয়। এইখানে যে এই আধানটা, এটা কি বসে আছে? এটা কি এমনি বসে আছে? কার জন্য বসে আছে? তোমার জন্য বসে আছে। ঠিক আছে, দেখো সি বিন্দুতে দেখো, তাহলে আমাকে এই বিন্দুতে একটা কিউ আধান আছে, এইটা কিউ আধান আছে, এর রেজাল্টেন্ট, এর সমাধান, এটা পরস্পরকে কোন দিকে বিকর্ষণ করবে? দুইজনকে পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে আমার এই বিন্দুতে দরকার বিকর্ষণ কোন দিকে করে? কাছে টানে? নিশ্চয়ই না। তাহলে বিকর্ষণও করবে কোন দিকে? ওই সেম এই দিকেই করবে। এইটার নাম দিলাম হলো, কত দিব বলো? এটার নাম দিলাম F3। দেখো এখানে ডিস্টেন্সটা কিন্তু আগের মতো নেই। এখানে কি ডিস্টেন্সটা কি আগের মতো আছে? ডিস্টেন্সটা কত নিলাম আমি, বলো? তাহলে দেখো এটা এ, এটা এ, তাহলে এটা কত আসবে বলো? এটা লম্ব ভূমি, বুঝো না? বুঝো তো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে রুট ওভার কত আসবে এখানে বলো? রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই রুট, তাহলে কত আসবে? 2a স্কোয়ার। এ স্কোয়ার রুট করলে এ আসবে, তাহলে আলটিমেটলি এখানে থাকবে কি বলো? এখানে থাকবে √2a। আচ্ছা, তাহলে F3 কত আসবে বলো? F3 আসবে হলো কত? কে কিউ কিউ, দুটো সমাধান, তাহলে কি আসবে? কিউ স্কোয়ার। কিন্তু ডিস্টেন্স এখানে এ বসবে না, এখানে কি বসবে? √2a তার স্কোয়ার, √2a তার স্কোয়ার। তার মানে এইখানে যে রেজাল্টেন্ট ফোর্স, একটা হলো আর পেলাম, আর একটা কত পেলাম? F3 পেলাম। দুটোই একই দিকে, রেজাল্টেন্ট ফোর্স কত আসবে তাহলে বলো? নেট ফোর্স কত আসবে বলো? দুটোর জন্য পাবো। একটা হলো রেজাল্টেন্ট ফোর্স হলো √2f প্লাস আসবে কত? F3। আশা করি বোঝাতে পেরেছি কীভাবে অঙ্কটা করতে হয়, কীভাবে সিস্টেমে নিয়ে আসবে জিনিসগুলোকে, কীভাবে তোমার স্বার্থের মধ্যে নিয়ে আসবে, নিজের সামর্থ্যের মধ্যে নিয়ে আসবে, এইভাবে নিয়ে আসবে। দেখো প্রথমে এই কিউ আধান, এই সমাধান বিকর্ষণ করলো, তার জন্য F1 পেলাম। এই কিউ আধান বিকর্ষণ করলো, তার জন্য F1 পেলাম, F2 পেলাম। F2 আর F1 সমান কিছু, যেহেতু সমাধান, তাই এদের রেজাল্টেন্ট কোন দিকে যাবে? এই দিকে যাবে। কিন্তু এখানে একটা আধান আছে, এই আধানের জন্য এরও রেজাল্ট, এর জন্য এর এই আধানের উপর বিকর্ষণ বল কাজ করবে কোন দিকে? এই দিকেই করবে। তাহলে একটা পেলাম হলো আর এবং F3। তো রেজাল্টেন্ট নেট ফোর্স কত হলো? একটা হলো √2f আর একটা হলো F3, দুটো ডিরেকশন একই দিকে। বুঝতে পারলাম? এইভাবে তোমরা খুব সহজেই অঙ্কটা করে নিতে পারবে। এখানে জাস্ট মান বসিয়ে দিলে হয়ে যাবে। যদি তোমাদেরকে মান দেওয়া থাকে, আমি অ্যানালাইসিস করছি কিভাবে প্রবলেম করতে হয়। কুলম্বের সূত্রের উপর প্রবলেম থাকলে তুমি কিভাবে করবে সেটা তোমাদেরকে এখানে আমি বলছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। এটা করে বোঝাতে পেরেছি। যদি বলতো তোমাদেরকে, আমি মুছে দিচ্ছি এটা, যদি এরপরও, আবারও বলছি, এরপরও যদি অসুবিধা হয়, তোমার ভাই, তোমার দাদা, তোমার স্যার এখানে উপস্থিত তোমার জন্য, তোমাকে হেল্প করার জন্য, তুমি জাস্ট আমাকে বলবে। বোঝা গেল? বুঝতে পারলে? আশা করি বোঝাতে পারছি। ভিডিও রেকর্ডিংটা দেখে নিই একটু। ঠিক আছে? আমরা একটু গরিব মানুষ তো। ঠিক আছে? ঠিক আছে, যাই হোক, এটা মুছে দিচ্ছি। তোমার উপকার করেই দেবো আমি। তোমার আজ কিছু না কিছু হলেও উপকার করেই আমি তবে এখান থেকে যাব। ঠিক আছে? আশা করি বোঝাতে পারছি। এবার ধরে নাও তোমার কাছে এমন একটা দিয়ে দিল, এবার কর্নারে না বলে তোমাকে বললো, কর্নারে না বলে তোমাকে বললো কিউ আধান, কিউ আধান, কিউ আধান, কিউ আধান, তোমাকে সেন্টারে বললো। দেখো সেন্টারে যখন তোমাকে বললো, এই সেন্টারে তোমার নেট ফোর্স কত হবে? সেন্টারে 0 হবে। কেন 0 হবে? ধরে নাও এখানে একটা টেস্ট চার্জ ধরে নিলাম কিউ। তাহলে এই কিউ এর জন্য কি হবে? পরস্পর কি করবে? তুমি মাইনাসও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই পরস্পর কী করবে? বিকর্ষণ করবে এইদিকে। তো এই কিউকে কী করবে? বিকর্ষণ করবে এইদিকে। আর এই কিউকে কী করবে? বিকর্ষণ করবে এইদিকে। এই কিউকে কী করবে? বিকর্ষণ করবে। তাহলে এই যে নেট ফোর্স এইদিকে দেখো, এইটাকে রিপালস করছে কে? ক্যান্সেল আউট করছে কে? এটা। এইটাকে ক্যান্সেল আউট করছে কে? এটা। নেট ফোর্স কত হলো সেন্টারে? একটা স্কোয়ারের সেন্টারে নেট ফোর্স কত তাহলে? 0। তাহলে নেট ফোর্স কত হবে এখানে? 0। দেখো খেলা ঘুরে যাবে কখন? যদি খেলা ঘুরে যাবে যদি এখানে প্লাস কিউ, এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, তখন কিন্তু তোমার খেলা ঘুরে যাবে। খেলা কীভাবে ঘুরে যাবে? দেখো এখানে একটা টেস্ট চার্জ নিলাম কিউ ধরলাম। এই কিউকে কী করবে? বিকর্ষণ করবে। বোঝা গেল? এই কিউকে কী করবে? বিকর্ষণ করবে, এই দিকে করবে। এই কিউকে কী করবে? বিকর্ষণ করবে।
কিন্তু এই কিউ আর এই কিউ মিলে কি করবে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা কি করবে, আকর্ষণ করবে। রেজাল্টেন্ট কি হবে তাহলে এবার, যোগ হবে। কি হবে, এই দুটো কি হবে, যোগ হবে। এটা তো ক্যান্সেল আউট হলো, কিন্তু এবার কি হয়ে যাবে, খেলা ঘুরে গেল, যোগ হয়ে গেল। বোঝা গেল? যদি হেক্সাগন থাকে, যদি এরকম হেক্সাগন থাকে তাহলে কি হবে বলো, যদি হেক্সাগন থাকে তখন কি হবে, সমাধান আছে, তখনও এর সেন্টারে কি আসবে, জিরো আসবে সেন্টারে। এর টেস্ট ধরো কিউ, তাহলে কিউ কিউ কী হবে, পরস্পর কী করবে, বিকর্ষণ করবে। এই কিউ কিউ কী করবে, বিকর্ষণ করবে। এই কিউ এই কিউ এর সঙ্গে কী করবে, বিকর্ষণ করবে। আর কি থাকলো, এই কিউ কী করবে, বিকর্ষণ করবে। রেজাল্টেন্ট কী হবে, জিরো হয়ে যাবে। তাহলে হেক্সাগনের সেন্টারেও কী হবে, জিরো হবে। এইভাবে তোমার কুলম্বের সূত্রের যে কোনো প্রবলেমকে খুব সহজেই তুমি করে নিতে পারবে। আমি আশা রাখছি তোমার কুলম্বের সূত্রের কীভাবে প্রবলেম করতে হয় তার অ্যানালাইসিস তোমার হাতে আমি তুলে দিতে পেরেছি। আমি তোমার এই ভাই এবং তোমার এই স্যার, তোমার এই দাদা, তোমার কিছু না কিছু হলেও উপকার করে আজকে এখান থেকে বিদায় নেবে। আচ্ছা ঠিক আছে, এবার এই হলো মোটামুটি ধারণা, প্রবলেম কীভাবে করতে হবে তার একটা মোটামুটি অ্যানালাইসিস তোমাদেরকে দিয়ে দিলাম। এবার দেখো, এবার আলোচনা করবো হলো চার্জ পেন্ডুলাম। কী নিয়ে আলোচনা করব, হেডিং দাও সবাই, চার্জ পেন্ডুলাম। চার্জ পেন্ডুলাম, হেডিং দাও সবাই, চার্জ চার্জড পেন্ডুলাম। চার্জ পেন্ডুলাম, তাহলে চার্জ পেন্ডুলাম নিয়ে আলোচনা করছি। কালি ভরতে হবে যদিও, দেখি একটু মার্কারটা কেমন লেখে। এটা লিখছে না ঠিক মতো, এটা লিখছে না, আমি চেঞ্জ করে নিচ্ছি। চার্জ পেন্ডুলাম, ধরে নিলাম দুটো বব যার ভর এম, দুটো ভর একটা বিন্দু থেকে, একই বিন্দু থেকে দুটো বব পেন্ডুলাম ঝুলছে। কি করছে, পেন্ডুলাম ঝুলছে, যার প্রত্যেকেরই ভর কি, এম। যার প্রত্যেকেরই ভর কি, এম। এদের মধ্যে আধান, প্রত্যেকের আধান কত, এদের প্রত্যেকের আধান কত, আমি এদিকে লিখছি, কোন দিকে লিখবো, এইদিকে লিখছি। প্রত্যেকেরই আধান কত, ছোটো করে লিখছি কারণ বড় করে লিখতে হবে। প্রত্যেকের আধান কত, এম, এবং প্রত্যেকের আধান হলো কিউ, এবং ভর কত, এম, ভর কত, এম। এখানে প্রত্যেকের আধান কত, এম, এর আধান কত, কিউ। দুটোই সম আধানে আছে এবং সম ভরের আছে, একটা বিন্দু থেকে কি করছে, ঝুলছে। চার্জ পেন্ডুলাম, বোঝা গেল? এবার দেখো, প্রথম কথা, যখন ঝুলছে এর টান কোন দিকে পড়বে, এইদিকে পড়বে, সোজা কথা। এর টান কোন দিকে পড়বে, সোজা কথা, এইদিকে পড়বে, এদিকে পড়বে। দেখো, এর ওয়েট, ওয়েট সবসময় কোন দিকে কাজ করে, নিচের দিকে। কোন দিকে কাজ করে, নিচের দিকে। এর ওয়েট কোন দিকে কাজ করে, তাহলে নিচের দিকে। নিচের দিকে কী হবে, এম জি। এর নিচের দিকে কী হবে, এটা মুছে দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারছো, দুটোরই ভর কি সমান, এর হবে এম জি। দেখো টিতে এইদিকে কাজ করছে, তার মানে এদের সঙ্গে একটা অ্যাঙ্গেল করছে, অভিলম্বের সঙ্গে অ্যাঙ্গেল করেছে, ধরে নিলাম হলো থিতা। কত ধরলাম, লম্বের সঙ্গে অ্যাঙ্গেল করেছে থিতা। দেখো এইটা দেখো টিতে এমন একটা এক্স ও ওয়াই এর মাঝখান, এক্স এই দিকে কাজ করছে, ওয়াই এই দিকে, তার মাঝখানে কাজ করছে। তাহলে আমরা এই টি এর দুঃখিত, এই টি এর দুটো উপাংশ পাবো। কটা উপাংশ পাবো, দুটো, একটা এক্স বরাবর, একটা ওয়াই বরাবর। ধরে নিলাম এক্স বরাবর একটা উপাংশ এইটা, এবং ওয়াই বরাবর উপাংশ হলো সেম ওটার ক্ষেত্র পাবো। আমি ওটার ক্ষেত্রে যাচ্ছি না, দেখো তার আগে বলি, এটাও কিউ আধান, এও কিউ আধান, তাহলে সম আধান পরস্পরকে কী করে, বিকর্ষণ করে, তাহলে দূরে যাবে, একে অপরের থেকে কী হবে, দূরে যাওয়ার চেষ্টা করবে। তাহলে কোন দিকে যাবে, কোন দিকে যাবে, এই দিকে। তাহলে এদের কি বিকর্ষণ বল কাজ করবে, বিকর্ষণ বল কি হয় আমরা জানি, এফ, এটাকে দিলাম ই, কি দিলাম, এফ ই, কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এদের মধ্যে ডিস্টেন্স যা হবে, ডিস্টেন্স যা সামথিং যা আছে ধরে নিলাম আর, কত ধরলাম, এদের মধ্যে ডিস্টেন্স কত, আর। তাহলে দেখো
টি, এবার আসি টির ক্ষেত্রে আসি। এটা তো গেল সমাধান পরস্পরকে বিকর্ষণ করে। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে। যার সঙ্গে অ্যাঙ্গেল থাকবে সেই উপাংশটা কি হয়? কস থিটা। যার সঙ্গে উপাংশ থাকে সেটা কি হয়? সবসময় মনে রাখবে কি? কস থিটা। তাহলে এদিকে কি হবে? এদিকে কি হবে? টি কস থিটা, ঠিক আছে। আর এদিকে কি হবে? টি সাইন থিটা। যার সঙ্গে উপাংশ নেই সেদিকে কী হবে? তাহলে টি এর দুটো উপাংশ পেলাম, একটা ওয়াই বরাবর, একটা এক্স বরাবর। কোন দিকে পেলাম? একটা ওয়াই বরাবর, একটা এক্স বরাবর। ওয়াই বরাবর কি পেলাম? টি কস থিটা, এদিকে হলো টি সাইন থিটা। দেখো এটা ইকুইলিব্রিয়ামে আছে কিন্তু, দেখো সাম্য অবস্থায় আছে। দেখো এখন সাম্য অবস্থায় আছে। দেখো সাম্য অবস্থায় যদি থাকে, সাম্য অবস্থায় যদি থাকে তাহলে দেখো এই দিকের এক্স বরাবর যে উপাংশ, এই দিকের টি সাইন থিটা, এই দিকের যে ফোর্স এক্স বরাবর কী হবে? সমান হবে। আর এই দিকের নিচের দিকের উপাংশ উপরের দিকের উপাংশ কী হবে? সমান হবে, তবেই সাম্য অবস্থায় থাকবে। তাহলে যে সাম্য অবস্থায় থাকে, তাহলে এই বলটা যে সাম্য অবস্থায় থাকে তাহলে এই দিকের টি সাইন থিটা কার সমান হবে? এই দিকের বলের সমান হবে। কারণ এক্স বরাবর এইদিকে টি সাইন থিটা এদিকে নিয়ে যাচ্ছে, কিন্তু বিকর্ষণ বল তো এদিকে কাজ করছে। তাহলে আমি কি লিখতে পারি? টি সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারি এফ ই, এফ ই লিখতে পারি, এফ ই লিখতে পারি বিকর্ষণ বল। আর ওয়াই বরাবর দেখো এম যে নিচের দিকে টানছে, টি কস থিটা উপরের দিকে টানছে, তাহলে টি কস থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? কি লিখবো? এম জি লিখতে পারি। আশা করি বোঝাতে পারছি। তাহলে দেখো একটা টি সাইন থিটার উপাংশ পেলাম। দেখো এবারে এটা দুটোকে যোগ করে করে দেয়। যোগ করলে কি আসবে? টি সাইন স্কোয়ার থিটা, দুটোকে যোগ করি, টি স্কোয়ার কস স্কোয়ার, দুটোকে যোগ করে কী করে দেবো? স্কোয়ার করে দিলাম। যোগ করে দিলে কী আসবে? প্রথমটা কী আসবে বলো? এফ বিকর্ষণ বলে তার স্কোয়ার প্লাস এম জি তার কী হবে? স্কোয়ার। কী আসবে? স্কোয়ার। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা, এখান থেকে টি স্কোয়ার কমন যায়, তাহলে টি স্কোয়ার যদি কমন যায় তাহলে আমি টি স্কোয়ারকে কমন নিলাম, কমন নিলাম এখানে। তা টি কমন আসবে, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মানে কি? 1। তাহলে এখানে থাকলো কি? টি স্কোয়ার ইকুয়াল টু কি থাকলো? এফ ই স্কোয়ার প্লাস এম জি তার হোল স্কোয়ার। তাহলে এই টি স্কোয়ারটাকে আমি কি লিখতে পারি? দেখো এটা লিখতে পারি না, এদিকে লিখছি। এখানে উপরে লিখবো না এখানে লিখবো? আচ্ছা এটাকে এখানে লিখে দিচ্ছি। টি ইকুয়াল টু কি লিখতে পারি? রুট ওভার এফ ই তার স্কোয়ার প্লাস এম জি স্কোয়ার। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। কোনো জায়গায় যদি অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটু ভিডিও রেকর্ডিংটা দেখে নিচ্ছি হচ্ছে কি না। হ্যাঁ, আশা করি 1 ঘন্টা হয়ে গেলো আমাদের, মোটামুটি ক্লাসের 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা দেখো, তাহলে এটা করে বোঝাতে পেরেছি। তাহলে দেখো টি এদিকে, আমি আবার বলছি টি এদিকে কাজ করছে, তার জন্য দুটো উপাংশ পেলাম, একটা এক্স বরাবর একটা ওয়াই বরাবর। এই দিকের উপাংশ ওই দিকের উপাংশ কী হবে? সমান হবে, তবে সাম্যাবস্থায় থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে আমরা এখান থেকে মোটা মোটা অঙ্কে যেটা পেলাম, 1 নম্বরে পেলাম হলো, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, টি সাইন থিটা ইকুয়াল টু কত পেলাম? টি সাইন থিটা ইজ ইকুয়াল টু পেলাম এফ ই। 2 নম্বর কী পেলাম? টি কস থিটা ইকুয়াল টু এম জি। টি স্কোয়ার টি ইকুয়াল টু পেলাম হলো এফ ই স্কোয়ার প্লাস এম জি তার স্কোয়ার। আশা করি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি। এবং এরপরও যদি কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্ট করবে, কারণ এটা রেকর্ডেড ক্লাস। সুতরাং রেকর্ডেড ক্লাসে আমি তোমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারছি না। তাহলে তাহলে চার্জ পেন্ডুলামের ক্ষেত্রে তুমি এইভাবে তোমাদের ফরমেশন তোমরা সাজাতে পারো, এবং এইভাবে তোমাদের প্রবলেমগুলোকে কলম কোথায় গেল? আচ্ছা, প্রবলেমগুলোকে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর, আর তো বাকি তো জেনারেল নলেজ, তো প্রবলেম করতে গেলে তোমাকে জেনারেল নলেজ জানতে হবে। যদি এরকম থাকে এটা আর, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিতা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিতা হয়, তাহলে লম্ব বাই ভূমি, ভূমি বাই অতি, ট্যান থিতা, সাইন থিতা, এগুলোর ফরমেশন জানতে হবে, তবে তুমি প্রবলেম অ্যানালাইসিস করতে পারবে। তাহলে এটা হলো তোমার হলো চার্জ পেন্ডুলাম। কি এটা? চার্জ পেন্ডুলাম। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট আমরা চার্জ পেন্ডুলাম হয়ে গেল। আচ্ছা, তবে আরেকটা জিনিস বলে দিই, এফিটাকে আমরা লিখতে পারি কিউই। যখন তোমাকে এরপরে ইলেকট্রিক ফিল্ড পড়াবো তাহলে এফির জায়গায় আমি কি লিখতে পারি? কিউই। কেন হয় ইলেকট্রিক ফিল্ড পড়াবো এখনই, তখন তোমরা বুঝতে পারি। আপাতত মনে রাখো এফি মানে আমরা এই বিকর্ষণ বলের জায়গায় কিউ ইন্টু ই বসাতে পারি। আচ্ছা মুছে দিচ্ছি, একটু আমি মুছে দিচ্ছি। আশা করি বোঝা গেছে, আমি মুছে দিলাম, বোঝাতে পারছি। এরপরও অসুবিধা হলে
হ্যাঁ, তবে অবশ্যই আমি যেহেতু পরিশ্রম করছি তোমাদের জন্য, তাহলে তোমরা আমাকে ফলো করে দেবে, তাহলে আমি আরও উৎসাহ পাবো। সাবস্ক্রাইব, যেটা বলে সাবস্ক্রাইব আমার ঠিক করে আসে না, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিবে আমি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এবার দেখো ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো ইকুইলিব্রিয়াম, দাঁড়াও, হেডিং দাও ইকুইলিব্রিয়াম বা নিউট্রাল পয়েন্ট দাও, ইকুইলিব্রিয়াম বা নিউট্রাল পয়েন্ট, হেডিং দাও ইকুইলিব্রিয়াম বা নিউট্রাল পয়েন্ট। দেখো তার মানে কি, আমি এখানে একটা আধান রাখলাম Q1, এখানে রাখলাম হলো Q2, এদের মধ্যবর্তী দূরত্ব দিলাম হলো কী দেবো বলো, আর দিচ্ছি না, এল দিচ্ছি, কী দিচ্ছি, এল। এদের মধ্যবর্তী দূরত্ব কত দিচ্ছি এল। আশা করি বোঝা যাচ্ছে। আমি এটা বড় করে লিখছি, তাহলে একটু বড় করে লিখি, তাহলে সুবিধা হবে। তাহলে এখানে দিচ্ছি হলো Q1, এখানে দিচ্ছি হলো Q2, এদের মধ্যবর্তী দূরত্ব হলো এল। কত এদের মধ্যবর্তী দূরত্ব কত, এদের মধ্যবর্তী দূরত্ব এল। এদের মাঝখানে তৃতীয় একটা আধানকে রাখবো, কত দূরে রাখলে এই সিস্টেমটা পুরো সাম্য অবস্থায় আসবে, বোঝাতে পারলাম কি আমি? এদের মাঝখানে কোথায় একটা তৃতীয় আধানকে রাখলে, ধরে নিলাম এখানে রাখলাম, এই Q3 আধানের জন্য এই গোটা সিস্টেমটি কি আসবে, সাম্য অবস্থায় চলে আসবে। ধরে নিলাম Q1 আধান থেকে x দূরত্বে, কত দূরত্বে, x দূরত্বে Q3 আধানকে রাখলাম। Q1 আধান থেকে x দূরত্বে আমি Q3কে আধানকে রাখলে ধরে নিলাম এই ব্যবস্থাটা কি আসবে, সাম্য অবস্থায় আসবে। তার মানে কি দাঁড়াচ্ছে সাম্য অবস্থায় বলতে, Q1 আর Q3-র মধ্যে যে আকর্ষণ বল, Q2 এবং Q3-র মধ্যে যে আকর্ষণ বল, দুটো সমান হয়ে যাচ্ছে, তবেই তো সাম্য অবস্থায় আসছে। বুঝতে পারলাম কি? সাম্য অবস্থা আসবে কখন, যখন Q1 Q3-র মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, Q2 এবং Q3-র মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যদি সমান হয়, দুটো যদি সমান হয়, তবেই তো এটা সাম্য অবস্থায় আসবে। তাহলে এর আকর্ষণ বলটা আমরা, আর এর আকর্ষণ বল বা যা যদি সমাধান হয়, তাহলে কী করবে, বিকর্ষণ করবে, আর বিপরীত আধান হলে আকর্ষণ করবে। ধরে নিলাম যে বলটা কাজ করছে, এই দিকে নেট বল আর এই দিকের বল দুটোকে কী করে দেয়, সমান করে দেয়, তাহলে তো হয়ে গেল। আচ্ছা করে দেই। আচ্ছা দেখো, এতটুকুর জন্য করি। প্রথমের ক্ষেত্রে কী হবে, এই এতটুকুর জন্য F1 কত আসবে, এইখানে F1 কত আসবে, এই Q1 আর Q3-র জন্য F1 কত আসবে বলো, F1 আসবে হলো কে Q1 Q3 বাই কত আসবে, এক্স স্কোয়ার, আর F2, তাহলে টোটালটা হলো এল। তাহলে এতটুকু কত হবে বলো, এল মাইনাস এক্স, কারণ আমার এতটুকু ডিস্টেন্স দরকার, টোটালটা এল, তার থেকে এক্স বাদ দেবো, তাহলে এতটুকু পেয়ে যাবো। তাহলে ওইটা দিলাম হলো F2, কী দিলাম, তাহলে কে Q1 Q3 বাই এক্স মাইনাস এল তার স্কোয়ার, এক্স মাইনাস, ভুল করলাম নাকি, এল মাইনাস এক্স, কী হবে, এল মাইনাস এক্স তার স্কোয়ার। ঠিক আছে, ভিডিওটা দেখে নিই, ভিডিওটা ঠিক চলছে কি না। আচ্ছা, একদম একদম চলছে, ঠিক আছে, এল মাইনাস এক্স স্কোয়ার, আশা করি বোঝাতে পারছি। তাহলে এই দুটো বলকে সমান করে দিই, সমান করে দিচ্ছি, তাহলে দেখো এখানে দেখো, তাহলে দুটোকে সমান করে দিই, এই দিকের ফোর্স সমান করে দিচ্ছি, তাহলে এই মানটা আর এই মানটাকে কী করে দিচ্ছি, সমান করে দিচ্ছি, তবেই তো এখানে সাম্য অবস্থা চলে আসবে। তাহলে দেখো কী লিখলাম, কে উপরে লিখবো কত, Q1 Q3, নিচে কত লিখবো, এক্সের স্কোয়ার ইকুয়াল টু কী লিখবো, কে এর মান তো সমান হবে, তাহলে Q1 Q3 বাই কী লিখলাম, এল মাইনাস এক্স তার স্কোয়ার। কে কেটে গেল, এখান থেকে কাটা যায় Q3 কেটে গেল, আমার দূরত্ব বের করছি, দূরত্বটা বের করছি। দেখো দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, আমি এক কাজ করি, Q1 এক্স স্কোয়ার, তাই তো। আচ্ছা, এখানে আসলো Q1 এক্স স্কোয়ার ইকুয়াল টু আসবে Q1 এল মাইনাস এক্স তার স্কোয়ার আসলো। আশা করি বোঝাতে পারছি, এল মাইনাস এক্স স্কোয়ার, এতটুকু বোঝা গেছে। আচ্ছা, আমি এইটাকে এখানে নিয়ে আসি, আর এটা Q1 ছিল না Q2, এটা দুটো Q1 কেন লিখছি, Q1 ছিল কি না, এটা Q2 ছিল না, এই তো গন্ডগোল করো কোনো আমাকে। আচ্ছা, Q2 হবে, কী হবে, এখানে Q2 ছিল না, Q2 হবে, দুটোই Q1 লিখছি, এটা সরি, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে, Q2 আসবে, এখানে কি আসবে, Q2, কোনটা কিউ আসবে, এখানে Q2
টু আসবে, ঠিক আছে। একটু দুঃখিত, একটু সিলি মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। Q2 আসবে, ঠিক আছে। এবার দেখো আমি এক কাজ করি, এটাকে উপরে আনি, এটাকে আচ্ছা এটাকে এখানে আনি, Q1টাকে এখানে আনি, তাহলে এটাকে আমি উপরে লিখছি এল মাইনাস এক্স তার স্কোয়ার, নিচে আসবে এক্স স্কোয়ার ইকুয়াল টু আসবে হলো Q2/Q1। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা দেখো, এবার দেখো আমি এটাকে একবারই তো লিখতে পারি, স্কোয়ারটাকে সরিয়ে দিয়ে টোটালটারই তো একবারে স্কোয়ার করে দিতে পারি, পারি কি পারি না? পারি কি পারি না? অবশ্যই পারি, দুটোই স্কোয়ার করে দিলাম। তাহলে এখান থেকে কী আসবে দেখো, এখান থেকে আমি লিখতে পারি এই L/x-1, কারণ এক্স এক্স কাটা যাবে 1, তাহলে হবে 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 কি না, ইকুয়াল টু দেখো Q2/Q1 লিখতে পারি কি না? অবশ্যই পারি, কেন পারবো না? স্কোয়ারটাকে ওই দিকে নিয়ে গেলাম, তাই এটা রুট হয়ে গেল, এতটুকু তো সেন্স তোমাদের আছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখান থেকে আমি -1টাকে ওই দিকে নিয়েছি, তাহলে এখানে থাকলো কি, এই দিকে এটা 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 আচ্ছা ইকুয়াল টু কী থাকবে এখানে দেখো এল L/x ইকুয়াল টু Q2/Q1, ওইদিকে গেলে কি হবে +1 হবে কি না? আচ্ছা তাহলে এটা যদি লসাগু করি, তাহলে L/x ইকুয়াল টু কত আসবে, √Q1, উপরে আসবে Q2 প্লাস √Q1, ঠিক আছে। এখান থেকে উল্টে দিচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু কী আসবে, √Q1 বাই √Q2 প্লাস √Q1 ইন্টু কী আসবে, এল আসবে। এলটা কি নিচে আসবে কি উপরে আসবে, উপরে আসবে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই পজিশনের যে ফর্মুলা যদি এটা মনে রাখি, তাহলে আমরা তো পজিশনের ফর্মুলা কি, ফর্মুলা হলো যে এক্স ইকুয়াল টু কত দূরে পাবো, নিউট্রাল পজিশন যেখান থেকে নেব সেটা হবে উপরে। এখান থেকে Q1 থেকে এক্স দূরত্ব নিয়েছে, তাই এটা হচ্ছে উপরে নিয়েছিলাম। যদি Q2 থেকে এক্স দূরত্ব নিতাম তাহলে উপরে যেত Q2, বোঝা গেলো। তাহলে উপরে কী আসলো Q1, তাহলে Q1/Q1 প্লাস Q2 ইন্টু কী হবে, এল নিয়েছিলাম। তাহলে নিউট্রাল পজিশন খোঁজার ফর্মুলা হলো এটা। এটা ভালো ভালো করে হেডিং দাও, এটা তোমাদের পরীক্ষার জন্য প্রবলেম করালে খুব ইম্পর্টেন্ট প্রবলেমের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা কীভাবে করতে হয় তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। এইভাবে তুমি তোমার পজিশন কত দূরত্বে, দুটো বিন্দু আধানের কত দূরত্বে কোন পজিশনে রাখলে সেই সিস্টেমটা নিউট্রাল অবস্থায় আসবে, সেটা তোমাকে এখানে আমি করিয়ে দিলাম। আশা করি বোঝাতে কোনো অসুবিধা হলে কোনো বুঝতে এরপরেও যদি অসুবিধা তাহলে আমাকে বলবে, আমি সলভ করে দেবো। পারলে আমি তোমাদেরকে স্ক্রিনে আমার ফোন নম্বর বা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা মেসেজ করবে এখানে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা যদি বলতো এই Q3-র মান, আজ এই যে আমি Q3 এক্স দূরত্বে রাখছি, কত দূরত্বে রাখছি সেটা আমরা বের করলাম। যদি বলতো এই Q3-র মান কত, সেটা তখন কী করতে, তখন দেখো Q3 আর Q1 এর জন্য মোট ফোর্স এবং Q2 আর Q1 এর যে মোট ফোর্স, দুটো যোগফল 0 করে দিতে, তাহলে তুমি Q3-র মান পেয়ে যেতে। Q3-র মান কত হতো, Q3-র মান তোমরা মনে রাখবে, Q3 এই যে তৃতীয় আধানকে রাখলাম তার মান মনে রাখবে, আমি এটা বাকিগুলো মুছে দিচ্ছি একটু, তার মান মনে রাখবে দেখো দেখো Q3-র মান যেটা তৃতীয় আধানকে যদি রাখি, তাহলে কি হবে, -Q1/Q2 √Q1 প্লাস √Q2 তার হোল স্কোয়ার। বোঝা গেলো, ছোটো হয়ে গেলো নাকি লেখাটা, লেখা ছোটো হয়ে গেলে বলবে। আশা করি বোঝাতে পেরেছি। এইভাবে তোমরা তৃতীয় আধানের যে মান সেটাও তোমরা বের করতে পারবে, মাইনাস চিহ্ন। আশা করি বোঝাতে পেরেছি এতটুকু। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে এক্স দূরত্বে, মানে সরি যদি বলে দুটো বিন্দু আধানের মধ্যে কত দূরত্বে তৃতীয় আধানকে রাখলে সেটা তোমার নিউট্রাল হয়ে যাবে, সেটা হলো এই পজিশন। যদি তোমাকে জিজ্ঞাসা করো ওই তৃতীয় আধানের মান কত, তখন হলো এই ফর্মুলার সাহায্যে তুমি খুব সহজে বের করে নিতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে, এতটুকু আমি বোঝাতে পেরেছি, কোনো অসুবিধা নেই। 1 মিনিট আমি একটু জল খেয়ে নিই, ঠিক আছে, 1 মিনিট জল খেয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। তোমাদের যদি আবারও বলছি, যদি তোমাদের কোথাও কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক।